অপরাধীর পক্ষ নেওয়া এটা যেন বাংলাদেশের রাজনীতির একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এটাকে আমরা পুরনো বন্দোবস্ত হিসেবেই জানতাম, কিন্তু নতুন বন্দোবস্ত দেওয়ার কথা যাদের, তারাও একই ফর্মুলায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারাও অপরাধীর পক্ষ নিচ্ছে, অপরাধীর পক্ষে নানা ধরনের সাফাই গাইছে। এবং অপরাধী যদি নিজের বন্ধু হয় কিংবা নিজের দলের হয়, তাহলে তার অপরাধ স্বীকার করা, অপরাধের স্বীকৃতি দেয়া, সেই ব্যাপারটাতেও অনীহা এবং একেবারে স্পষ্ট অবস্থান আমরা দেখছি, যেটা অপরাধের পক্ষে অবস্থান হিসেবেই প্রমাণিত হয়। পুরনো বন্দোবস্তে এই বস্তাপচা ব্যাপারটা ছিল, কিন্তু নতুন বন্দোবস্তের কথা যারা আমাদেরকে দিয়েছিলেন, তারা যখন এই একই পথে নিজেদেরকে পরিচালিত করছেন, তখন আমরা হতাশ হচ্ছি এবং এই হতাশ হওয়ার ঘটনাটা বারবার ঘটছে। সম্প্রতি চট্টগ্রামে অভিযোগ উঠেছে একজন নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে এবং যে নারীকে হতে হয়েছে তিনিও এনসিপির, যারা করেছে তারাও এনসিপির। এবং এই ঘটনাতে ওপেনলি সংবাদ সম্মেলন, থানায় জিডি, এই ঘটনাগুলো ঘটেছে। এবার এনসিপি থেকে খবর এসেছে যে অপরাধীর পক্ষে অবস্থান নেয়ার কারণে এনসিপির দুই নেতাকে শোকজ করা হয়েছে। এই শোকজটা কি কার্যকর হবে, শাস্তিতে পরিণত হবে, নাকি এর আগে নারী কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও সরোয়ার তুষারকে 3 মাস পরে কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই আবার দলে ফিরিয়ে মহা শক্তিশালী করা এবং এমপি হিসেবে নির্বাচন করানোর যে প্রসেসগুলো আমরা দেখেছি সেগুলোই হবে? চলুন, চট্টগ্রামে কি ঘটছে এনসিপির। চট্টগ্রামে কিন্তু অনেক ঘটনা ঘটছে। কমিটি গঠনের পরে সেই কমিটি থেকে পদত্যাগ, সাবেক মেয়র মঞ্জুর আলমকে দলে ভেড়ানোর চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ হওয়া, অনেক কিছুই আমরা দেখছি। চট্টগ্রামে এনসিপির জন্য আবহাওয়াটা খুব একটা ভালো যাচ্ছে না। এবার কি হলো, কেন শোকজ করতে হলো, শোকজের তাপমাত্রাটা কত, একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির দুই নেতাকে শোকজের ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমরা এর আগেও দেখেছি। হান্নান মাসুদ যখন মববাজ, সন্ত্রাসী, চাঁদাবাজকে থানায় গিয়ে নিজে ছাড়িয়ে এনে, ক্ষমতার দাপট দেখিয়ে নিজে মুসলেখা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, তখনও তাকে শোকজ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই শোকজ আবার উইথড্রও করা হয়েছে। তার মানে এনসিপি এরই মাঝে প্রমাণ করেছে যে শোকজ জাতীয় যা কিছু করেছে এ পর্যন্ত, তারা সবগুলোই লোক দেখানো ছিল। এবার রেটটাও কি লোক দেখানো হবে? কি বলছে গণমাধ্যম? আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন। তারা বলছে, তরুণীকে হয়রানির অভিযোগ, তদন্ত চলাকালীন পক্ষ নেওয়ায় এনসিপির দুই নেতাকে শোকজ। তদন্ত চলছে, এরই মাঝে পক্ষ নিয়েছেন, এজন্য শোকজ করা হয়েছে। ভালো উদাহরণ, কিন্তু উদাহরণটা যদি টেকে, কি বলা হচ্ছে? তরুণীকে হয়রানির অভিযোগ তদন্ত চলাকালীন প্রকাশ্যে পক্ষ নেওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠি পাওয়া এনসিপির নেতারা হলেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ সোয়াইব এবং সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন। মূল দুই নেতাই অপরাধীর পক্ষ নিয়েছেন। খুবই ভালো কথা। এদিকে চলমান হয়রানির অভিযোগও ছিল এনসিপির অন্য নেতার বিরুদ্ধে। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে পৃথক দুটি নোটিশ দেওয়া হয়। এতে আগামী 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, গত 18 জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগ তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে 3 সদস্যের একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। অভিযোগটি এখনও তদন্তে রয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, এই অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে
তদন্তনাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আগেই সরাসরি পক্ষাবলম্বনের অভিযোগ আনা হয়েছে মীর সোয়াইবের বিরুদ্ধে। অন্যদিকে আরিফ মঈনুদ্দিনের বিরুদ্ধে একই সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পক্ষাবলম্বন এবং অভিযোগকারী নারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণের অভিযোগ করা হয়েছে। মানে যে নারী অভিযোগ করেছেন তাকে শায়েস্তা করা, মানে সেই নারী বিপদে পড়বে এটাই তো স্বাভাবিক, এবং সেই কলকবজা তারা রেডি করেছে। এবং ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এনসিপি এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে শোকজ করেছে। দেখার বিষয় শোকজটা লোক দেখানো নাকি এই হীন কর্মকাণ্ড করার জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে তদন্তনাধীন বিষয়ে পক্ষাবলম্বন করে বিবৃতি দেওয়া দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তাই এই দুজনকে সাংগঠনিক ব্যবস্থা কেন মানে এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার চট্টগ্রামের রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সুজাউদ্দিন ও মহানগর নেত্রী সাদিয়া আফরিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন দলটির একজন নারী কর্মী। পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে তাকে নগরীর একটা হোটেলে নিয়ে যাওয়া, সেখানে মদ খাওয়ানোর চেষ্টা, সিগারেট খাওয়ানোর চেষ্টা, তারপরে সেই নারী নেত্রী সেখান থেকে একটু সটকে পড়া, তারপরে ওই নারী কর্মীকে ওই অভিযুক্ত সুজাউদ্দিন তিনি মানে অশ্লীল অঙ্গভঙ্গি করা, প্রস্তাব দেওয়া, তাকে জোর করে সেখানে নির্যাতনের চেষ্টা করা, এই অভিযোগগুলো করা হয়েছে। এখন দেখার বিষয় এই অভিযোগ যিনি করলেন তিনিই বিপদে পড়েন। এর আগে আমরা দেখেছি নীলা ইসরাফিল তিনি যখন সরোয়ার তুষারের বিরুদ্ধে অভিযোগ করলেন তখন নীলা ইসরাফিলকেই দল থেকে সরিয়ে দেওয়া হলো। সরোয়ার তুষারকে 3 মাসের নাটক সাজানো শোকজ দেওয়া হলো, সেই শোকজ আবার পরবর্তীতে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে দলের মহা ক্ষমতাশালী করে দেয়া হলো। এবং মানে তাদের ওই সুরা কমিটির মতো একটা সর্বোচ্চ ফোরাম আছে, সেই ফোরামেও সরোয়ার তুষারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এমপি হিসেবে নির্বাচনও করানো হয়েছে। তার মানে এনসিপির কাছে তাদের দলের নেতাদের রক্ষা করাটাই মূল ব্যাপার। একাধিক ক্ষেত্রে আমরা তার প্রমাণ পেয়েছি। এখন যদি তাদের বোধোদয় হয় চট্টগ্রামের এই ঘটনা আবারও ওই একই ধরনের ঘটনা, এই ঘটনায় পক্ষ অবলম্বন না করে দলের কেন্দ্র থেকে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্ত এবং অভিযুক্তের পক্ষে দাঁড়ানো নেতাদের যদি দল থেকে বহিষ্কার করা হয় তবেই বোঝা যাবে যে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তে অপরাধীর পক্ষে দাঁড়ায় না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।